প্রথমেই দেখে নেব আজকে ৩০টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। হলদিয়া থেকে টাকা কোথায় যায় আমি জানি, সভা থেকে গদ্দার শুভেন্দুকে আক্রমণ মমতার। চেলাও হুমায়ুনকে দিয়ে বাংলায় মসজিদ বানানো ছক মমতার, শালবনীর জনসভা থেকে তীব্র আক্রমণ শার। মোদি একজন সন্ত্রাসবাদী, প্রধানমন্ত্রীকে বেনজির নিশানা খার্গের, পাল্টা কি তোপ বিজেপির। দাড়ি রাখলেই ২০০ টাকা জরিমানা, যোগী রাজ্যে হাসপাতালের নির্দেশিকা ঘিরে বিতর্ক। টেবিলে বন্দুক নিয়ে বসে হলদিয়ার বিজেপি প্রার্থী, ভিডিও ভাইরাল হতেই বললেন ওটা এআই। সল্টলেকের হাসপাতালে বিধ্বংসী আগুন, আতঙ্ক রোগীদের মধ্যে অগ্নিকাণ্ড ফেরালো অমৃত স্মৃতি। শয়তান লোকগুলো বলে কাজ হয়নি, হলদিয়ায় আমরা ৫০,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছি, নাম না করে বিজেপিকে খোঁচা মমতার। ৩ পুলিশ আধিকারিক সহ ফিরাদ হাকিমের এক ঘনিষ্ঠের বিরুদ্ধে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে ফের জেলে ভরার ষড়যন্ত্রের অভিযোগ তুললেন কলকাতা বন্দরের প্রার্থী রাকেশ সিং। হাতে তলোয়ার নিয়ে আমাকে খুনের চেষ্টা হয়েছে, ভোটের ৪৮ ঘন্টা আগে মারাত্মক অভিযোগ আরাবুলের। শেষ বেলার প্রচারে তুলকালাম, বাধা পেতেই তৃণমূলের দালাল বলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হুমায়ুন। শেষ বেলার প্রচারে রণক্ষেত্র দাঁতন, হাত ভাঙল বিজেপি প্রার্থীর, হাসপাতালে ভর্তি বহু বিজেপি কর্মী। অন্য কোথাও ভোট দিলে কেটে পিস পিস করে দেব, ভোটের ২ দিন আগে ভাইরাল তৃণমূল নেতার ভিডিও। মেদিনীপুরের দায়িত্ব নিয়ে অভিষেকই কাজ করবে, আমি বলে গেলাম, অধিকারীগড়ের সেনাপতি ঠিক করে দিলেন মমতা। ভোটের আগে কলকাতায় ৫ বাহিনীর প্রধানকে নিয়ে মেগা বৈঠক, মিলিটারি কায়দায় দখলের অভিযোগের সরব তৃণমূল। বাংলা দখল করতে বিজেপি ১০০ ফ্লাইট, ২০০ হেলিকপ্টার, ২ লক্ষ বহিরাগত নিয়ে এসেছে, ব্যারাকপুরে মমতা। মারধরের অভিযোগে শ্রীঘরে ইউসুফ পাঠানের শ্বশুর, মাস লাঠি দিয়ে যুবককে পেটানোর অভিযোগ মুম্বাইয়ে। রাহুলকে দিয়ে কিচ্ছু হবে না, জোট পরিচালনার ভার প্রিয়াঙ্কার হাতে দেওয়ার দাবি লালুর বড় ছেলে তেজ প্রতাপের। ভোটের ৪৮ ঘন্টা আগে সিপিএম এর সার্জিক্যাল স্ট্রাইক, তছনছ তৃণমূল, ঝড়ের গতিতে দল বদল। হলদিয়ায় মমতার ফুল চার্জশিট, শুভেন্দুকে গদ্দার কটাক্ষ, মোদির ঝালমুড়ি খাওয়াকে স্ক্রিপ্টেড ড্রামা বলে তোপ। হাতে স্যালাইনের চ্যানেল নিয়ে রাস্তায় রোগীরা, সল্টলেকের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুমুল আতঙ্ক। বাদ যাওয়াদের নাম ফেরানোর আশ্বাস, শাহকে আক্রমণ কুণালের, বললেন ভোটার তালিকা কি বিজেপির বাবার সম্পত্তি। ভোট গেলেই মমতার জায়গায় অভিষেক, কুলটির সভা থেকে বড় দাবি করলেন অমিত শাহ, মুখ্যমন্ত্রী পদ নিয়ে বড় ঘোষণা। ডেটিং অ্যাপে পরিচয়, আগের বিয়ের কথা লুকিয়ে প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক, গ্রেফতার যুবক। গম রফতানিতে বড় ছাড় কেন্দ্রের, অতিরিক্ত ২৫ লক্ষ মেট্রিক টন রফতানির অনুমোদন। নিজের অফিসারেই আস্থা নেই কমিশনের, ভোটের ৪৮ ঘন্টা আগে নন্দীগ্রামের পুলিশ অবজারভার বদল। ভোটের আগে ভেঙে খান খান হুমায়ুনের আম জনতা পার্টি, একসঙ্গে ৫ প্রার্থীর তৃণমূলে যোগ। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। হলদিয়ার নির্বাচনী সভা থেকে ফের নাম না করে শুভেন্দু অধিকারীকে তুলোধনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন হলদিয়া থেকে টাকা কোথায় যায় সব আমি জানি, এখানেই থামেননি তিনি, গোটা অধিকারী পরিবারকেই নিশানা করেন তিনি। বলেন আমি অনেক দিয়েছি এই পরিবারকে, আর পারবো না দিতে। শুভেন্দুর পাশাপাশি বিজেপিকে গদ্দার, স্বৈরাচারী, অত্যাচারী বলে ক্ষোভ উগরে দিলেন তিনি। প্রতিদিন একের পর এক জনসভা, ২৬-এর নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য জুড়ে ঝোড়ো প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে হলদিয়ায় তৃণমূল প্রার্থী তাপসী মণ্ডলের হয়ে জনসভা করেন তিনি। সেখান থেকে নাম না করে অধিকারী পরিবারকে তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন
আমি গোটা রাজ্যে নজর রাখি, স্বাভাবিকভাবেই হলদিয়া শিল্পাঞ্চলে কি হয় তাও জানি। একটা পরিবার কারখানা থেকে টাকা তোলে, প্রতিটা ট্রাক থেকে টাকা তোলে। কেন তুলবে? গরিব মানুষের উপর কেন অত্যাচার করা হবে? এগুলো বরদাস্ত করা হবে না। 21-এ নির্বাচন ও নন্দীগ্রামের লোডশেডিং নিয়ে মুখ খুললেন মমতা। বলেন, এমনি জিততে পারবে না। নন্দীগ্রামের মানুষ তোমাদের আগেরবার ভোট দেয়নি, এখনো কোর্টে মামলা বিচারাধীন আছে। মনে রেখো, অনেক ভাঙা মেশিন আছে। আমি মুখে ঝামা ঘষে দিতে পারতাম, কিন্তু ভবানীপুর থেকে জয়ী হওয়ার জন্য আমি আর প্রেশার দিইনি। এবারও লোডশেডিং এর আশঙ্কা প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবারও লোডশেডিং করে দেবে, ছাপ্পা ভোট করে দেবে। নন্দীগ্রামেই 40 জনকে নোটিশ পাঠিয়েছে এনআইএ। কেন বাবা? এই 6 বছর কি তুমি কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিলে? আজ বলছো 1000 তৃণমূল কর্মীকে গ্রেফতার করতে হবে। আগে বিজেপিকে গ্রেফতার করুন, যারা খুন করেছে, ডাকাতি করেছে, নিজের সিকিউরিটিকে হত্যা করেছে। রাজ্য বিধানসভা ভোটের প্রচারে মঙ্গলবার উত্তরবঙ্গের কার্সিয়াং এবং আসানসোলের কুলটির পরে মেদিনীপুরের শালবনীতে দাঁড়িয়ে নির্বাচনী উত্তাপ এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাম মন্দির এবং বাবরি মসজিদ ইস্যু টেনে এনে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন তিনি। শাহের বিস্ফোরক অভিযোগ, তৃণমূল নেত্রী তার চেলা হুমায়ুন কবিরকে কাজে লাগিয়ে বাংলার মাটিতে ফের একবার বাবরি মসজিদ তৈরির পরিকল্পনা করছেন। তবে বিজেপি থাকতে সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিন শালবনীর জনসভা থেকে অযোধ্যার রাম মন্দিরের প্রসঙ্গ উত্থাপন করেন অমিত শাহ। তিনি বলেন, একটা সময় যে স্থানে বাবরি মসজিদ ছিল, আজ সেখানে আকাশ ছোঁয়া রাম মন্দির বানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সেই মন্দিরের টানে গোটা দেশে জয় শ্রীরাম ধ্বনি মুখরিত হচ্ছে। কিন্তু বাংলায় এক উল্টো ছবি দেখতে পাচ্ছি আমরা। এখানে ফের একবার বাবরি মসজিদ তৈরির চেষ্টা শুরু হয়েছে। এই চক্রান্তের নেপথ্যে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে বলে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের নাম করে শাহ বলেন, হুমায়ুন কবির আসলে মমতার চেলা। তাকে দিয়েই বাংলার মাটিতে নতুন করে বাবরি মসজিদ বানাতে চাইছেন দিদি। তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে বাংলার সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা চলছে। তার হুঙ্কার, আগামী 4 মের পর রাজ্যে বিজেপির সরকার গঠন হওয়া নিশ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্ন বিজেপি কখনোই পূরণ হতে দেবে না। ভোটের উত্তাপে আরও অশ্লীল হচ্ছে রাজনৈতিক নেতাদের মুখের ভাষা। সেই তালিকায় এবার কংগ্রেস সভাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সন্ত্রাসবাদী বলে কটাক্ষ করলেন মল্লিকার্জুন খার্গে। সরগরম ভোটমুখী তামিলনাড়ু, সেখানেই প্রচারে গিয়ে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন খার্গে। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এর সঙ্গে জোট বাঁধার জন্য খার্গে এদিন এআইএডিএমকের তীব্র সমালোচনা করেন। খার্গের মন্তব্যের বিরুদ্ধে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। গেরুয়া বাহিনী কংগ্রেস সভাপতি এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের কাছে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রী মোদীকে সন্ত্রাসবাদী বলে দেগে দিয়ে কংগ্রেস আসলে 140 কোটি ভারতীয়কে অপমান করেছে। ডিএমকে জোট সঙ্গী কংগ্রেস। এদিন চেন্নাইতে নির্বাচনী প্রচার করেন মল্লিকার্জুন খার্গে। সভামঞ্চে খার্গে প্রশ্ন তোলেন, এআইএডিএমকে কিভাবে মোদীর সঙ্গে হাত মেলালো? তিনি একজন সন্ত্রাসবাদী এবং তার দল সমতা ও ন্যায় বিচারে বিশ্বাসী নয়। খার্গে বলেছেন, তারা কিভাবে মোদীর সঙ্গে যোগ দিতে পারে? তিনি একজন সন্ত্রাসবাদী, তিনি সমতায় বিশ্বাস করেন না, তার দল সমতা ও ন্যায় বিচারে বিশ্বাসী নয়, আর এই লোকেরা তাদের সঙ্গে যোগ দিচ্ছে। এর অর্থ হলো তারা গণতন্ত্রকে দুর্বল করে তুলছে। দাড়ি রাখলে দিতে হবে 200 টাকা জরিমানা। আবার মহিলা কর্মীরা যদি চুল না বাঁধেন তাহলেও দিতে হবে জরিমানা। এমনই নির্দেশ লখনৌয়ের ডক্টর রাম মনোহর লোহিয়া ইনস্টিটিউটে। কেবল এইটুকুই নয়, জরিমানা সংক্রান্ত এক গুচ্ছ নির্দেশ জারি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই সমস্ত নির্দেশ কেবলই আউটসোর্স কর্মীদের জন্যই। জানা গিয়েছে, ওই হাসপাতালে প্রায় 4000 কর্মী রয়েছেন। যারা হাসপাতালের কর্মী নন, তাদের জন্যই জারি করা হয়েছে নির্দেশগুচ্ছ। দাড়ি রাখলে কিংবা মহিলা কর্মীদের ক্ষেত্রে চুল না বাঁধার কারণে 200 টাকা জরিমানার পাশাপাশি পরিচয়পত্র না পড়া থাকলে 100 টাকা, কাজের সময় ঘুমোলে, ধূমপান করলে কিংবা মদ্যপান করলে 500 টাকা জরিমানার কথাও বলা হয়েছে। সেই ক্ষেত্রে কেবল জরিমানাই নয়, চাকরি থেকেই বরখাস্ত করা হতে পারে এবং এফআইআরও দায়ের করা হতে পারে। কাউকে না বলে অফিস থেকে চলে গেলে এবং তারপর অনুপস্থিত থাকলে 500 টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি আগে থেকে না জানিয়ে অনুপস্থিত থাকলে দিতে হবে 2000 টাকা জরিমানা। এছাড়াও কম্পিউটার অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন কাজের সময় ফোন সঙ্গে না রাখেন, অন্যথায় তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এমন নির্দেশে তীব্র বিরোধিতা করেছেন অস্থায়ী কর্মীরা। তাদের দাবি, কেবলমাত্র তাদেরই কাঠগড়ায় তোলা হচ্ছে, অথচ স্থায়ী কর্মীদের ক্ষেত্রে কোনো রকম জরিমানা ধার্য করা হচ্ছে না।
অথচ আশেপাশে অবস্থিত কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি ও সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে এরকম কোনো নির্দেশ নেই। কর্মীদের দাবি, এই নির্দেশ প্রত্যাহার করতে হবে অবিলম্বে। নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পালের অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার পর এবার হলদিয়ার বিজেপি প্রার্থীর ভিডিও ভাইরাল হলো। সেই ভিডিওতে দেখা গিয়েছে বিজেপি প্রার্থী প্রদীপ বিজলি যে টেবিলের সামনে বসে আছেন সেই টেবিলে একটি আগ্নেয়াস্ত্র রয়েছে। এই ভিডিও ঘিরে ভোট প্রচারের শেষ মুহূর্তে শোরগোল পড়েছে হলদিয়ার শিল্প শহরে। ভিডিওতে দেখা যাচ্ছে হলদিয়ার বিজেপি প্রার্থী তথা বিজেপি পরিচালিত ভারতীয় মজদুর সংঘের প্রাক্তন রাজ্য সভাপতি প্রদীপ বিজলি হলদিয়া বন্দরের শ্রমিক ইউনিয়নের অফিসে বসে রয়েছেন। তার সামনে টেবিলে পড়ে রয়েছে একটি আগ্নেয়াস্ত্র। সেই আগ্নেয়াস্ত্র নিয়ে এক ব্যক্তি অপর এক ব্যক্তির হাতে তুলে দিচ্ছেন। গোটা ঘটনাটি হচ্ছে বিজেপি প্রার্থীর চোখের সামনে। এই ভিডিও দেখার পরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে হলদিয়া জুড়ে। তৃণমূলের অভিযোগ, বিজেপি সন্ত্রাস করে ভোটে জিততে চাইছে। প্রার্থী নিজেই আগ্নেয়াস্ত্র নিয়ে বসে রয়েছেন। যদিও বিজেপি প্রার্থী প্রদীপ বিজলি সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন এআই দিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে। তার কথায়, ভোটের সময় এইসব করে কিছু হবে না। আমার নামে হলদিয়ার কোনো থানায় একটা এফআইআর পর্যন্ত নেই। এআই এর মাধ্যমে এইসব ভিডিও তৈরি করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরে ছড়িয়ে পড়ল আগুনের আতঙ্ক। সল্টলেকের আনন্দলোক হাসপাতালে ঘটে গেল বড়সড় অগ্নিকাণ্ড। এদিন সকাল 10টা নাগাদ হাসপাতালের দোতলা থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিপাশ। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 3টে ইঞ্জিন। মুহূর্তের মধ্যেই চারিপাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। পরিস্থিতি দ্রুত আতঙ্কজনক হয়ে ওঠায় রোগী থেকে শুরু করে তাদের পরিবারের সদস্যদের মধ্যে ছড়ায় দুশ্চিন্তা, হুড়োহুড়ি শুরু হয়। হাসপাতালের কর্তৃপক্ষ তৎপরতার সঙ্গে দ্রুত চিকিৎসাধীন রোগীদের নিচে নিরাপদ জায়গায় নামিয়ে আনে। হাসপাতালের এক কর্মীর দাবি, সব রোগীকেই নিরাপদে সরানো হয়েছে এবং সবাই সুস্থ ও সুরক্ষিত রয়েছেন। তবে দ্বিতীয় তলায় থাকা অপারেশন থিয়েটারের একাংশ আগুনের সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনার পর রাস্তায় বসে থাকতে দেখা যায় বহু রোগীকে। চোখে মুখে স্পষ্ট ভয়, পাশে পরিবার। সাময়িক বিশৃঙ্খলা তৈরি হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও দমকল। আগুন যাতে আর না ছড়ায় তার জন্য ভবন ঘিরে টহল জোরদার করা হয়েছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। কিভাবে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই এমন অগ্নিকাণ্ড ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। দমকল জানিয়ে দিয়েছে আগুন এখন নিয়ন্ত্রণে এবং পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে। নাম না করে বিজেপিকে শয়তান লোকগুলো বলে খোঁচা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার হলদিয়ার সভা থেকে তিনি বলেন, এই জেলাকে আমি সম্মান জানাই। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবিভক্ত মেদিনীপুরের জেলা, যিনি আমাদের মা বলতে শিখিয়েছেন, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখিয়েছেন। তার বাড়িটাও আমরা সুন্দরভাবে করে দিয়েছি। মাতঙ্গিনী হাজরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তার নামটাও উল্টো বলছে বিজেপির নেতারা। তিনি যখন লড়াই করেছিলেন ইংরেজরা গুলি চালিয়েছিল, তিনি গুলির সামনে বুক পেতে দাঁড়িয়ে বলেছিলেন পিছাবনি। তাই এখানে একটা পিছাবনি ব্রিজ আছে, সেটাও আমরা ভালো করে দিয়েছি। এরপরেই তিনি বলেন, হলদিয়ায় আমরা 50,000 কোটি টাকার বেশি বিনিয়োগ করেছি। 1,20,000-এর বেশি মানুষ চাকরি করেন। 334 একরের উপর হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে জমি দিয়েছি। 2,790 কোটি টাকা তারা বিনিয়োগ করেছে। জগদীশপুর, হলদিয়া, বোকারো, ধামরা পাইপলাইনের ব্যবস্থা করে দিয়েছি। 4,125 কোটি টাকা ব্যয় হয়েছে। হলদিয়ায় ভোজ্য তেল শোধনাগার তৈরি করেছে ইমামি গ্রুপ, ভারতের বৃহত্তম তেলের ইউনিট। শয়তান লোকগুলো বলে কাজ হয়নি, তাই এটা বলতে হচ্ছে। রাজ্য সরকার 6টি শিল্প অর্থনৈতিক করিডর তৈরি করছে, তার মধ্যে ডানকুনি হলদিয়া দেওয়া হয়েছে। 2 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। হলদিয়াতে খেলনা তৈরির কারখানাও করে দিয়েছি আমরা। হলদিয়া মহকুমা হাসপাতালে এসএনসিইউ, এইডিইউ, ন্যায্য মূল্যের ওষুধের দোকানও তৈরি করা হয়েছে। নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হাসপাতাল করে দেওয়া হয়েছে। কাঁথিতে 200 শয্যার জায়গায় 300 শয্যা করে দেওয়া হয়েছে। দীঘাতেও অনেক মানুষ আসছে, আস্তে আস্তে ওটাকেও আমরা একটা বড় হাসপাতাল তৈরি করব। কলকাতার ইকবালপুর এলাকায় সোমবার রাতে রাজনৈতিক সংঘর্ষকে ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ অনুযায়ী বিজেপির একটি নির্বাচনী প্রচার সভায় হামলা চালানো হয়, যেখানে একাধিক কর্মী আহত হন। আহতদের মধ্যে রয়েছেন কলকাতা বন্দর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাকেশ সিং। মঙ্গলবার ফেসবুক লাইভে এসে রাকেশ সিং দাবি করেন, মহিলা সহ 3 জন বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন। তিনি অভিযোগ করেন, ডিসি পোর্ট হরেকৃষ্ণ পাই, ডিসি 2 বিপি দাস,
আমানুল্লাহ খান এবং তৃণমূল ঘনিষ্ঠ শাহবাজ খান মিলে তাকে ফাঁসানোর ষড়যন্ত্র করেছেন। তার কথায় সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দিয়ে তাকে গ্রেফতার করে নির্বাচনের সময় জেলে রাখার পরিকল্পনা ছিল, যাতে ভবানীপুর ও কলকাতা বন্দর কেন্দ্রে তৃণমূলের জয় নিশ্চিত করা যায়। জানা গিয়েছে, হুসেন শাহ রোডে বিজেপির একটি ছোট পথসভা হওয়ার কথা ছিল। অভিযোগ, রাকেশ সিং পৌঁছানোর আগেই সেখানে হামলা হয় এবং পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে ওঠে। এরপর রাকেশ সিং ইকবালপুর থানার সামনে কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভে বসেন এবং হামলাকারীদের গ্রেফতারের দাবি তোলেন। অন্যদিকে তৃণমূলের নেতা বাবলু করিমের নেতৃত্বে পাল্টা বিক্ষোভ শুরু হয়। ফলে থানার সামনে দুই পক্ষের মুখোমুখি অবস্থান তৈরি হয় এবং উত্তেজনা চরমে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। রাকেশ সিং আরও অভিযোগ করেন, পুলিশের সামনেই উস্কানিমূলক স্লোগান দেওয়া হয় এবং মহিলা কর্মীদের হেনস্থা করা হয়। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিজেপির সভা থেকেই প্ররোচনামূলক বক্তব্য দেওয়া হচ্ছিল, যার জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়। বিধানসভা নির্বাচনের ঠিক 48 ঘন্টা আগে চরম উত্তেজনা ছড়ালো দক্ষিণ 24 পরগনার জীবনতলায়। ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের ওপর প্রাণঘাতী হামলা এবং তার গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নেয় গোটা এলাকা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন আইএসএফ কর্মীরা। আরাবুল ইসলামের দাবি, মঙ্গলবার সকালে তিনি যখন নির্বাচনী কর্মসূচিতে বের হয়েছিলেন, তখন তার সঙ্গে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীও ছিল। অভিযোগ, নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার গাড়িতে অতর্কিতে হামলা চালায়। আরাবুল বলেন, আমাকে মেরে ফেলার চেষ্টা হয়েছে, আমার গাড়ি সম্পূর্ণ ভেঙে চুরমার করে দিয়েছে। প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র, মেশিন এবং তলোয়ার ছিল। তার আরও অভিযোগ, আইএসএফ এর বেশ কিছু কর্মীকেও নির্মমভাবে মারধর করেছে তৃণমূলের লোকজন। হামলার অভিযোগ অস্বীকার করে ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা পাল্টা আক্রমণ শানিয়েছেন আরাবুলকে। তিনি বলেন, আরাবুল একজন খুনি। ফটো যাত্রার নাম করে ক্যানিংয়ের সাধারণ মানুষকে মারধর করেছে আরাবুলের নিজস্ব বাহিনী। তৃণমূলের দাবি, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যেই আইএসএফ এই ধরনের নাটক করছে। ঘটনার পর থেকেই জীবনতলায় রাস্তা অবরোধ শুরু করে দেয় আইএসএফ নেতৃত্ব। আরাবুল ইসলামের হুঁশিয়ারি, যতক্ষণ না হামলাকারী প্রত্যেক দুষ্কৃতীকে গ্রেফতার করা হচ্ছে, ততক্ষণ এই অবরোধ উঠবে না। ক্যানিং পূর্ব ও ভাঙড় সংলগ্ন এলাকায় অশান্তি রুখতে কড়া নজরদারি শুরু করেছে প্রশাসন। প্রচারের শেষ লগ্নে রণক্ষেত্র মুর্শিদাবাদের নওদা। আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবিরের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে তুলকালাম। পুলিশ ও প্রার্থীর মধ্যে তীব্র বাদানুবাদে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। পুলিশের বিরুদ্ধে প্রচার রুখে দেওয়ার অভিযোগ। মেজাজ ঝাড়ালেন ভরতপুরের বিদায়ী বিধায়ক। মঙ্গলবার নির্বাচনের প্রচারের শেষ দিনে নওদা বিধানসভা এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন হুমায়ুন। অভিযোগ, সেই সময় পুলিশ তার পথ আটকায়, সমর্থকদের এগোতে বাধা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ওঠে। সেই সময়ই পুলিশের সঙ্গে সরাসরি বচসায় জড়িয়ে পড়েন প্রার্থী। প্রকাশ্যেই পুলিশের ওপর ক্ষোভ উগরে দিতে দেখা যায় হুমায়ুনকে। কর্তব্যরত পুলিশ কর্মীদের ধমকও দেন। প্রশ্ন তোলেন, কেন তার গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে? পুলিশকে তৃণমূলের দালাল বলেও কটাক্ষ করেন তিনি। তার দাবি, শাসক দলের অঙ্গুলি হেলনেই পুলিশ এই কাজ করছে। তোপের পর তোপ দাগতে থাকেন। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট প্রচার কর্মসূচির জন্য আগে থেকে কোনো বৈধ অনুমতি নেওয়া ছিল না। যদিও হুমায়ুন বলেছেন, আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে যথাযথ অনুমতি নিয়েই প্রচারে নেমেছি। তার সত্ত্বেও পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের আটকে দিচ্ছে। এটা বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এদিকে প্রথম দফার ভোটের আগে প্রচারের জন্য বেঁধে দেওয়ার সময় শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। তার আগে নওদার এই ঘটনায় রাজনৈতিক মহলের শোরগোল পড়ে গিয়েছে। এলাকায় চলছে পুলিশের টহল, ময়দানে কেন্দ্রীয় বাহিনী। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।